আমার জীবনে আমি একজন প্রবাসী ফর দ্য লাস্ট 15 ইয়ার্স এন্ড আমি এখন পর্যন্ত আহ, এই 15 ইয়ার্সে ভোট দিতে পারিনি। প্রবাস থেকে মানুষ আমরা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আমাদের সুখ দুঃখ কষ্টগুলো তো আমরা দূর থেকে উপলব্ধি করি। রাজনৈতিক পরিক্রমার মধ্যে দিয়েই তো আমাদের এগিয়ে যেতে হয়, কিন্তু এই রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার এর ভোটের মাধ্যমে আপনি সেই রাজনৈতিক দলকেই ভোট দেবেন যে প্রবাসী হিসেবে আপনার দাবি দাওয়াগুলো শুনবে, আপনার উন্নয়নের জন্য কাজ করবে, আপনার সমস্যাগুলো সমাধানে কাজ করবে। সো আমি মনে করি ভোট এমন একটা জিনিস যেটা সেই দ্বারকে উন্মোচিত করবে, সেই দ্বারটা খুলে দিবে। যে প্রবাসীদের ভোটাধিকার কিন্তু আমরা মানে আইনগতভাবে পেয়েছি 2008 সালে। চিন্তা করেন 17 বছর আগে আমরা আমাদের ভোটাধিকার পেয়েছি, কিন্তু ভোট আমরা দিতে পারি। সার্বভৌম নির্বাচন কমিশন আসলে প্রধানমন্ত্রীর কথা যদিও আসলে কিন্তু নির্বাচন কমিশনের সংস্কারটা কিন্তু হয়নি, ঠিক আছে, অন্য সব সংস্কার হয়েছে, নির্বাচন কমিশনের সংস্কারটা কিন্তু হয়নি। কারণ এখান থেকে বছরে 30-40 বিলিয়ন ডলার যায় রেমিটেন্স সারা বাংলাদেশ থেকে, সারা বিদেশ থেকে। পুরা 30-40 বিলিয়ন ডলার নিতে পারবার সমস্যা নাই, কিন্তু এই লোকজনদেরকে সার্ভিস দিতে তোমার ভালো লাগে না। এগুলো আমরা আজকে সত্যি বুঝতে পারবো। মানে they were actually shocked, a lot of people, especially বাঙালি অধ্যুষিত এরিয়াতে যখন একটু বেশি লোকজন আমাদের দেখতেছিল, তখন বলতেছিল যে ও মাই গড, is it possible? আমরা তো মনে করছি জাস্ট বলার জন্য বলছি। আমাদের প্রবাসীদের একটা বড় অংশ তাদের জাতীয় পরিচয়পত্র নাই, আর জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি ভোট নিবন্ধন করতে পারবেন। ভোটের অধিকার আসলে সবার, আপনি যে দলই করেন নাকি ভোট দিতে হবে, যে দলই করেন। Our guest, welcome everybody to the Pulse of Bangladesh. আরেকটা পডকাস্ট নিয়ে আসলাম, একটু দেরি হয়ে গেল, বাট সবাইকে আরো ধন্যবাদ জয়েন করার জন্য, যারাই জয়েন করবেন পরে, এখন এন্ড এভরিওয়ান। আপনারা জানেন এই পডকাস্টে আমরা আড্ডা আর তর্কের মধ্য দিয়ে যে কোনো একটা সাবজেক্ট কিংবা অনেকগুলো সাবজেক্টের পালস কিংবা বাংলাদেশি ডায়াসপোরা সবারই একটা মানে ভাবভঙ্গি, ভাষা বুঝতে চেষ্টা করি। একটা একটা ফ্রেন্ডলি ডিসকাশনের মতো করে আপনারা জয়েন করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে আমাদের অতিথি ওমর ঢালি ভাই। ওমর ঢালি ভাই এনসিপি ডায়াসপোরার কেন্দ্রীয় সদস্য, ডায়াসপোরা সেন্ট্রালের কেন্দ্রীয় সদস্য, এবং তিনি ব্রাসেলসে থাকেন, একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, বেসিকলি লাইক সেলফ what do you call uh, let me not get myself tangled into more. আমি সরাসরি চলে যাই ওমর ভাই ঢালি ভাই। ভেরি ভেরি ওয়েলকাম টু দ্য শো এন্ড দ্য পডকাস্ট। আপনাকে অনেক অনেক ওয়েলকাম, এবং আপনি কষ্ট করে সময় দিয়েছেন, ধন্যবাদ অনেক বেশি। আমি বেসিকলি আপনাকে পেয়ে আসলে রিয়েলি রিয়েলি এক্সাইটেড এজ ওয়েল, বিকজ আমার জীবনে আমি একজন প্রবাসী ফর দ্য লাস্ট 15 ইয়ার্স এন্ড আমি এখন পর্যন্ত এই 15 ইয়ার্সে ভোট দিতে পারি নাই। এন্ড আই এম 35 ইয়ার্স ওল্ড। এবার আমাদের সেই সুযোগটা আসছে। বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে, এবং আমরা আজকে সেই বিষয়টা নিয়েই আলাপ করবো। এন্ড যেহেতু বলে রাখি দর্শকদের, ওমর ঢালি ভাই অনেকদিন থেকেই এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কাজ করছেন। এনসিপি ডায়াসপোরার অনেকটা বড় অংশ এই এফর্টে ছিল, এবং ডায়াসপোরা অনেকটা কাজ করছে ইলেকশন কমিশনের সাথে বাংলাদেশ। সেখানে যায় আমাদের দাবি দাওয়াগুলা প্রবাসীদের দাবি দাওয়া হিসেবে উত্থাপন করছে, এবং স্পেশালি ভোটাধিকার, প্রবাসী ভোটাধিকার, পোস্টাল ব্যালট ভোটাধিকার, সেটা কিন্তু ওনারাই করছে। সো আজকে আমাদের গেস্ট ওমর ভাই, আমি আর বাড়াবো না, লেটস জাম্প ইনটু দ্য সাবজেক্ট এন্ড লেটস টক অ্যাবাউট ইউ এন্ড দেন দ্য স্টাফ দ্যাট ইউ আর ডুইং। থ্যাংক ইউ ভাই। না, আমার ব্যাপারে বেশি কিছু বলার নাই। আমি আসলে এখানে একটা ইন্টারন্যাশনাল আইএনজিও বলে, আমাদের এখানে ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করি, ব্রাসেলস বেসড। কাজ করতেছি প্রায় 4 বছর ধরে। মূলত প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করি, লাইক হাউ টু ইমপ্রুভ লাইফস অফ পিপল উইথ ডিসেবিলিটিস থ্রু টেকনোলজি। আমার পোর্টফোলিওতে 4টা প্রজেক্ট আমি হ্যান্ডেল করি, mainly forward-looking emerging technologies, how this can help people with disabilities, for example, virtual reality, e-learning, artificial intelligence, etc. এছাড়া আমি আরেকটা পোর্টফোলিওতে নতুন কাজ শুরু করেছি, সেটা হচ্ছে হাউজিং, প্রতিবন্ধীদের বাসস্থান। এটা নিয়ে আমার কাজ মাত্র শুরু হয়েছে। এছাড়া আসলে আমি এনজিওদের সাথে অনেকদিন ধরে কাজ করি। বাংলাদেশে আমি অনেক উন্নয়ন সংস্থার সাথে কাজ করেছি, মূলত ডোনার্স লাইক ইউএসএইড,
ডিএফআইডি, ইউনিসেফ এক্সেট্রা। বাট পেশা মানে পড়াশোনার দিক থেকে কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার। যদিও ইঞ্জিনিয়ারিং থেকে এখন এনজিও, এটা হয়তো অন্য একদিন বলবো। I am an engineer as well, so go ahead. হ্যাঁ, সো আসলে ওই মূলত এনজিওদের সাথে কাজ করতে গিয়ে আসলে যেটা হয়, আমার আসলে মানুষের অধিকার নিয়ে, মানুষের নিয়ে কাজ করার আসলে অনেক বেশি প্যাশন। কাজ করতে চাই আমি, এবং সেখানে আমি যখন বেলজিয়ামে চলে আসি 2020-এ, তখন আসলে প্রবাসীদের সাথে মিশতে গিয়ে, আমাদের ভাই ব্রাদারদের সাথে মিশতে গিয়ে, বিশেষ করে স্টুডেন্টদের সাথে আমার পরিচিত হতে গিয়ে, কাজ করতে গিয়ে দেখলাম যে তাদের আসলে এখানে কাজ করার অধিকার নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আমি কাজ করার সুযোগ খুঁজছিলাম। তো জাতীয় নাগরিক কমিটি যখন গঠিত হয় আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়, তখন জাতীয় নাগরিক কমিটির প্রবাসী যেই ডায়াসপোরা উইং ছিল, সেখানে আমি সদস্য হিসেবে যুক্ত হই। এরপর ডায়াসপোরা অ্যালায়েন্স, এছাড়া ইউরোপের প্রতিনিধি হিসেবে আমি দীর্ঘ 6 মাস যাবৎ কাজ করেছি, এখনো করে যাচ্ছি আমাদের ইউরোপে ডায়াসপোরা অ্যালায়েন্সকে সংগঠিত করার জন্য। ভোটাধিকার নিয়ে যদি ভাই বলতে হয়, একদম শুরু থেকে আমি ভোটাধিকার নিয়ে কাজ করছি। এপ্রিলের 30 তারিখে ইউরোপে প্রায় 16টা দেশের সদস্যদের নিয়ে আমি প্রথম একটা ওয়েবিনার আয়োজন করি। সেখানে আমাদের প্রায় 150 জনের মতো প্রবাসী যুক্ত হয়। প্রথম একটা জুমের একটা অনলাইন মিটিং। আমরা আসলে খুব কনফিউজ ছিলাম যে মানুষ জুমে আসবে কি আসবে না, কিন্তু আসলে এসেছে। ভোট দেওয়ার জন্য যে প্রবাসীরা উদগ্রীব, এইটা আসলে ওই দিনে আমি বুঝতে পারছি। প্রবাস থেকে মানুষ, আমরা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আমাদের সুখ দুঃখ কষ্টগুলো তো আমরা দূর থেকে উপলব্ধি করি। রাজনৈতিক পরিক্রমার মধ্যে দিয়েই তো আমাদের এগিয়ে যেতে হয়। কিন্তু এই রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার আম এর আমি মনে করি একটা অন্যতম পথ হচ্ছে আপনার ভোট। এবং ভোট আপনি যদি দিতে না পারেন, রাজনৈতিক সিদ্ধান্ত এবং গণতান্ত্রিক উত্তরণের বা রাষ্ট্র বিনির্মাণের যে আমরা কথা বলি না, 5ই আগস্টের পর আমরা বলি না যে রাষ্ট্র সংস্কার চলছে, সেই জায়গায় যদি আপনি যুক্ত হতে চান, কিভাবে যুক্ত হবেন? ভোটের মাধ্যমে। আপনি সেই রাজনৈতিক দলকেই ভোট দিবেন যে প্রবাসী হিসেবে আপনার দাবি-দাওয়াগুলো শুনবে, আপনার উন্নয়নের জন্য কাজ করবে, আপনার সমস্যাগুলো সমাধানে কাজ করবে। সো আমি মনে করি ভোট এমন একটা জিনিস যেটা সেই দ্বারকে উন্মোচিত করবে, সেই দ্বারটা খুলে দিবে। তো সেই জায়গা থেকে আসলে কাজ করছি এবং করে যাচ্ছি। গ্রেট। তাহলে আমাদের তো অলরেডি আমি ইউএস এর কথা যদি বলি, আমি আসলে অনেকটাই আনইনফর্মড ফর দ্য লাস্ট ফিউ ডেজ অ্যাবাউট অন্যান্য দেশ। বাট ইউএসএ তে অলরেডি এনআইডি করার একটা উইন্ডো অলরেডি চলতেছে এখন। আই থিংক বাই দ্য টাইম নভেম্বরের ওর অক্টোবরের 31 তারিখ পর্যন্ত যারা এনআইডি পাবেন তারাই ভোট দিতে পারবেন। সাথে সাথেই কিন্তু 1 সপ্তাহের নট 1 সপ্তাহে 1-2 দিনের ভিতরেই মানে নিউ ইয়র্কের এমবাসির পুরা স্লটগুলা পুরা বুক হয়ে গেছিল। বাট আমরা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আরো লোকজন এনআইডি বানাতে পারে। তো এখন এই এনআইডি এবং এই প্রসেসটা সম্পর্কে যদি আপনি একটু বলেন, এবং আমি এর আগে একটু যদি আপনাকে বলতে বলি যে এর আগেও কিন্তু একবার বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে নেওয়ার মানে একটা আয়োজন করছিল, কিন্তু সেটা আসলে সফল হয় নাই। এবং এটা সম্পর্কে যদি আপনার জানা থাকে একটু বললেন, এবং এই বিষয়ে একটু বলেন আর কি। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় আলোচনা যে প্রবাসীদের ভোটাধিকার কিন্তু আমরা মানে আইনগতভাবে পেয়েছি 2008 সালে। মানে যদি চিন্তা করেন 17 বছর আগে আমরা আমাদের ভোটাধিকার পেয়েছি, কিন্তু ভোট আমরা দিতে পারি নাই। এইটার একটা অ্যানালাইসিস আসলে এখন পর্যন্ত আমাদের গণমাধ্যমে বা রাজনৈতিক মহলে ঠিক ওইরকম ভাবে আসে নাই। মানে এটাই কিন্তু প্রমাণ যে প্রবাসীর কথা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আসে না, বুঝছেন? আমরা প্রবাসীরা যতদিন না পর্যন্ত চিল্লাচিল্লি না করি, গ্যাঞ্জাম না লাগাই, আমাদের কথা আসলে কেউ শুনে না। এবার আমরা গ্যাঞ্জাম করছি, এজন্য আসলে শুনছে। তো বিষয়টা হচ্ছে 2008 সালে একটা 1-11 সরকার, সেনা সমর্থিত সরকারের কিছু সংস্কার চিন্তাভাবনা ছিল না। তাদের কিছু তথাকথিত সংস্কার তারা করতে চাইছে। তখন একটা কথা আসছে, নির্বাচন ব্যবস্থার সাথে যারা যুক্ত থাকে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বা পোলিং এজেন্ট বা যারা নির্বাচনটা আয়োজন করে, তারা কখনো ভোট দিতে পারে না। তো তাদের একটা দাবি ছিল, আমরাও ভোট দিতে চাই। এছাড়া প্রবাসী, তারাও আসলে ভোটটা দিতে চায়, এবং বিদেশ থেকে আপনি ভোট কিভাবে দিবেন? তখন আসলে 2008 সাল, তো তখন টেকনোলজিও এত বেশি অ্যাডভান্স ছিল না, মানুষ জানতো না কিভাবে ভোট দিতে হয়, কি জানতে হয়। তখন নির্বাচন কমিশন উদ্যোগ নিয়ে
আমাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, মানে যেই অধ্যাদেশের আওতায় বা যেই আইনের মধ্য দিয়ে, আইন বলা যাবে না ঠিক, এটা আসলে একটা অধ্যাদেশ। তো এর মধ্যে তো আসলে অনেক বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় আছে। তো এই অধ্যাদেশের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন কমিশন তাদের নির্বাচনটা আয়োজন করে। ওই অধ্যাদেশটাকে তারা সংশোধন করে পোস্টাল ব্যালট, মানে ডাকযোগে ব্যালট, এটাকে অ্যাড করে। যেমন আমরা ভোট কিভাবে দিই, দেশের মানুষ কিভাবে ভোট দেয়, আপনি একটা কেন্দ্রে যান, আপনার ভোটার আইডি নাম সিরিয়াল দেখেন, গিয়ে আপনি একটা ব্যালটের মধ্যে সিল দিয়ে চলে আসেন। কিন্তু পোস্টাল ব্যালট হচ্ছে ওই ব্যালটটাকেই নির্বাচন কমিশন আপনার কাছে পাঠায় দেয়, তখন আপনি বাসায় বসে ভোটটা দেন, এটা অ্যাড করে। কিন্তু আমরা কিন্তু দুঃখের এটা বিষয়, করি, আমরা হ্যাঁ, কিন্তু এটা এখানে বিভিন্ন এটা দেশে করি। হয়, ইউকেতে হয়, বেলজিয়ামে হয়, ফ্রান্সে হয়, ইন্ডিয়াতেও হয়। আপনি জানেন ইন্ডিয়াতেও মানুষ কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দেয়। কোথায়, সেটা সাউথে, লাইক কেরালার? হ্যাঁ, এবং তাদের হচ্ছে ইসের নির্বাচনে মনে হয় ওদের যে প্রাদেশিক নির্বাচনে তারা পোস্টাল ব্যালটে বিদেশ থেকে ভোট দিতে পারে, বাট ও, ভেরি লিমিটেড, ভেরি ভেরি লিমিটেড, লিমিটেড। আমি এখনই, ভেরি আপনি লিমিটেড। যেহেতু লিমিটেড বলছিলেন, আমি দেখলাম যে তারা 50 লাখের একটা টোটাল ডায়াসপোরা থেকে তারা নেবে। কিন্তু এটাও একটু একটু পরে যুক্ত করে দিয়েন যে আমাদের 2-2.5 কোটি, অনেকে বলে আরো বেশি প্রবাসীরা আছে, কিন্তু মাত্র 50 লাখ যে ওরা সামর্থ্য দিচ্ছে, এটা কেমন মনে হয় আপনার কাছে? হুম। না, এটা আমি আসবো। এটা তাইলে আমি যেটা বলতেছিলাম এটা শেষ জি, জি, করি যে বলেন, বলেন। ২০০৮ এর পরে কেন হলো না? হ্যাঁ। ৮ এর পর ২০০০ মানে ১৭ বছরে তাইলে কেন হলো না? আমার এনালাইসিস হচ্ছে যে ভাই ২০০৮ সালের পর থেকে আমাদের বাংলাদেশের পুরো মানে স্ফিয়ারটা যেহেতু এককেন্দ্রিক হয়ে গেছিল, একটি একনায়কতন্ত্র হয়ে গেছিল। সবকিছু নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রী কেন্দ্রিক হয়ে গেছিল। তখন এই স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন আসলে প্রধানমন্ত্রীর কথায় উঠতে বসত। যেহেতু প্রধানমন্ত্রী বা সরকার থেকে বা আওয়ামী লীগের থেকে কোনো ধরনের কথা আসে নাই। তো তারা এজন্য তারা ইমপ্লিমেন্ট করে নাই। কারণ ২০১৪ তে একটা নির্বাচন হয়েছে, ১৮ তে হয়েছে, ২৪ এ হয়েছে। কোথাও কিন্তু পোস্টাল ব্যালট কে বাস্তবায়ন করা হয় নাই। কিন্তু ভোট আমার সাংবিধানিক অধিকার। এবং এই অধিকারটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু নির্বাচন কমিশনকে হাজার, হাজার কোটি টাকা সরকার প্রতি বছর বরাদ্দ দেয়। আমার ২ কোটি প্রবাসী যারা আমার নাগরিক, তাদেরকে এই আয়োজন থেকে বাইরে রাখা হইলো। মানে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এবং এটার জন্য আমি আসলে যদি বলি যে কারা দায়ী, আমি বলব এই নির্বাচন কমিশনের ভিতরে যারা কাজ করেন, যারা সেক্রেটারিয়েটে কাজ করেন, যারা এই যে আমলাতন্ত্র, আমি এটা বলি যে আমলাতন্ত্র ছিল চামচাতন্ত্র। এই চামচারাই হচ্ছে এতদিন আমাদেরকে ভোটাধিকারটা দেয় নাই। তো যাই হোক, এখন আমরা যেহেতু চিল্লাচিল্লি করে ভোটাধিকারটা পেয়েছি, এখানে আসলে কয়েকটা জিনিস আছে এখানে। শুরু থেকেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ১ম এ একটা কনসালটেশন আয়োজন করে। মানুষকে ডাকে, রাজনৈতিক দলগুলোকে, যে আসেন আমরা কথা বলি। পোস্টাল ব্যালট তো আছে, আর কি, কি পদ্ধতি আছে? তখন বলছিল প্রক্সি ভোট, অনলাইন ভোট আর হচ্ছে এই পোস্টাল ব্যালট। তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ১ম এ বলছিলাম যে এই প্রক্সি ভোট আমরা মানি না। প্রক্সি ভোট মানে হচ্ছে কি ভাই, দেশে আপনার হয়ে একজন ভোটটা দিয়ে দিবে। এবং নির্বাচন কমিশন বলছিল রক্তের সম্পর্কের কেউ হইতে হবে। মানে আমার বাপ বা আমার ভাই বা আমার বোন আমার ভোটটা দিয়ে দিবে। কিন্তু ভোট হচ্ছে কি, যেহেতু এটা একটা গোপন জিনিস, আপনি জি। গোপন ব্যালটের মধ্যে একটা গোপন জায়গায় গিয়ে ভোট দিবেন। দেখবেন পৃথিবীর সব জায়গায় ভোট কেন্দ্রটা যেখানে মানুষ সিলটা মারে ওটা সবসময় ঢাকা থাকে। মানে এটা আপনি হ্যাঁ। কাউকে দেখাবেন না। হ্যাঁ, আপনি ইয়াপ। এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি দিবেন। এখন যদি আমি আমার বাবাকে বলে দেই যে তুমি ওই মার্কায় গিয়ে সিল দাও, তাইলে কি গোপনীয়তা থাকতেছে? থাকতেছে না। এবং এরকম হাস্যকর পদ্ধতি, এই যে প্রক্সি পদ্ধতি পৃথিবীর আর কোথাও নাই। এবং বাংলাদেশের বাস্তবতায় আদৌ কি, মানে আপনি বলে দিচ্ছেন এবং সেই মার্কায় ভোট হবে, মানে এটা আদৌ সম্ভব? মানে যেখানে দিনের ভোট রাতে হয়ে যায়, যেখানে ডামি নির্বাচন হয়। মানে এটা শুরু থেকে আমরা যখন বলছি তখন তারা মনে করছে নির্বাচন কমিশন যে না আসলেই তো এরকম একটা রিস্ক নেওয়া ঠিক হবে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ১ম ভেটোটা দিছি। আ দুঃখজনকভাবে দেখা যায় যে অন্য বড় রাজনৈতিক দল যারা বলে যে তাদের লক্ষ, লক্ষ কর্মী বাহিনী আছে, হ্যাঁ? তারা কিন্তু এই সকল কনসালটেশন এ গিয়ে প্রবাসীদের কথাগুলো কখনো বলে নাই। এটা বোঝে অ্যা নাকি, সেটাও একটা কথা আছে। ঠিক হ্যাঁ, আছে। তারা এটা আসলে বোঝে, এটাও একটা প্রশ্ন। কিন্তু তারা কখনো ওই জিনিসগুলা বলে নাই, সংবাদ মাধ্যমে আসে নাই। আ এমনকি তারা আমাদের পক্ষ হয়েও দাঁড়ায় নাই। যে আচ্ছা, আপনাকে একটা মজার কথা বলি এখানে একটু। আমি শিওর ভাই। সাক্ষী ছিলাম এজন্য। এবার যখন আমাদের আক্তার এবং যারা আসছিল ইউএন এর ইয়াতে, তখন আমি ছিলাম। তো আমরা ইয়া আপনার এয়ারপোর্টে দেখছিলাম যে একটা ভিডিও খুব ভাইরাল হইছে, বুঝছেন? এই মির্জা ফখরুল যাইতেছিল আ মানে ইয়াতে মেরিল্যান্ডে না কোথায়, নিউ ইয়র্ক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো নেতাকর্মীরা তো উনাকে বিদায় দিতে যাচ্ছে। তারপরে ওই বিদায়ের মুহূর্তে তারেক রহমান ফোন দিছে লোকাল নেতৃবৃন্দের কাছে, এবং ওই ফোনটাকে ধরার জন্য লোকজন পুরা কুস্তি শুরু করছে।
and I'm like, oh my god, সেম লোকটা কি এখানেও বলতেছে, শুনে লোকটা না কি কেউ। এই and আমাদের লোকটা প্যারিসেও তো বলতেছিল, এরকম হইছে। বলতেছিল কি জানেন, লোকটা বলতেছিল যে এখানে নাকি ভোটাধিকারের ব্যাপারে দিছে, আপনারা একটু খেয়াল রাখেন তো ওনাদেরকে, ওরা যেন আমাদেরকে ভোট টোট দেয়, এগুলো একটু দেখেন ওরা। ওরা এইগুলোতে নাই, একেবারে কে কাকে মানে it was amazingly uh like amazing to see এ that এ like এটাই how যারা যারা বলে না যে অনেক বড় রাজনৈতিক দল যারা এখন নির্বাচন হইলেই ক্ষমতায় চলে আসবে, তারা কি আসলে মানুষের কথাটা শুনে বা বলে, মানুষের অধিকারের বিষয়গুলো করে, এটাতে কিন্তু প্রমাণিত হয়। সো এই জিনিসগুলা খুবই আমাদের শুরু থেকে আমার আমার বিশেষ করে আমি যেহেতু ভোটাধিকার নিয়ে এত প্যাশনেট, আমি শুরু থেকে কাজ করতেছিলাম। তখন আমি দেখলাম যে আরে কোন রাজনৈতিক দল কথা বলে না। শুধু জাতীয় নাগরিক পার্টি বলে। বাট জাতীয় নাগরিক পার্টিও তো তখন মাত্র হইছে। ওই বড় ১০ জন নেতার বাইরে কাউরে তো কেউ আমরা চিনতাম না। হুম, আমরা শুধু চিনতাম ওই তাসনিম জারা বা হাসনাত আব্দুল্লাহ সার্জিস। এর correct, বাইরেও যে পিছনে যে 2nd লেয়ার অফ লিডারশিপ এ যে মানুষ প্যাশনেটলি কাজ করতেছে, হুম, ওইটাই আমি তখন ওই ভোটাধিকার নিয়ে কাজ করতে গিয়ে চিনতে পারলাম। যেমন আমাদের খালিদ সাইফুল্লাহ ভাই যুগ্ম আহ্বায়ক, তারপর মুসা ভাই এবং নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই। হুম, তখন তারা রেগুলার নির্বাচন কমিশনের সাথে গিয়ে কনসালটেশন করত। তো correct, ওই কনসালটেশনের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন ভোট আয়োজন করবে ৩ টা পদ্ধতির মধ্যে কোনো একটা তারা বেছে নিবে। তবে আমরা চাচ্ছিলাম যে অনলাইনটা করা হোক এবং পোস্টাল ব্যালট কি জিনিস আমরা তখন জানতাম না। বাট করলে করেন সমস্যা নেই। পোস্টাল ব্যালট আমরা পরে এনালাইসিস করে দেখলাম সারা বিশ্বে এটা একটা মানে হ্যাঁ, গৃহীত হ্যাঁ, এটা পদ্ধতি। very sought after, এটা very verified and everything, unless there is no temperament at the airport or at the postal center, at the receiving end. You know what I হুম, mean? হুম, কারণ এই দেশে আমি বলে দিই আপনাকে, ইউএস পোস্টাল সার্ভিস যতক্ষণ পর্যন্ত ওর মাটিতে আছে আপনার পোস্টালের কিছু হইতে দিবে না। হুম। হ্যাঁ, সো এটা যাই এটা হোক। আমরা এটা আমরা বলেছিলাম যে হুম, ওই কনসালটেশন গুলোর মধ্যে কিন্তু আমরা এগুলা সবসময় এনেছি। যেমন আমরা জি, একটা জিনিস করতাম যে কনসালটেশন এ যাওয়ার আগে খালিদ জি, সাইফুল্লাহ ভাই আমাদেরকে বলতো এই জি, আমাদের মিটিং গুলাতে ডায়াসপোরার যে আমরা যাচ্ছি, জি, জি, আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? আপনাদের কোনো কথা আছে কিনা? তখন আমরা জি, একটা জি, ডিটেইলস লিখে দিতাম। জি, যেমন জি, আমরা জি, পোস্টাল ব্যালট কেন এবং অনলাইন কেন এটা আমরা ডিটেইলস একদম পেপার হিসাবে তাদেরকে হাতে দিয়ে দিছিলাম। কারেক্ট। এবং আমরা এটাও বলে দিছি যে আপনি যদি অনলাইনটা করতে না পারেন, কারণ একটা সময় কথা এসেছিল যে অনলাইন ভোট আয়োজন করার সক্ষমতা ইলেকশন কমিশনের নাই। ওকে। যে যতটুকু সময় আছে এর মধ্যে একটা নতুন পোর্টাল ডেভেলপ করে এইটাকে সিকিউর করা এবং বাংলাদেশের মানে আমাদের বাস্তবতায় অনলাইনে ভোট দেওয়ার মতো অবস্থা আম এত কম সময়ের মধ্যেই নির্বাচন কমিশন পারবে না। সো এজন্য তারা বলল যে আমরা এবং তাদের আইনও চেঞ্জ করতে হইতো। কারণ আপনি অনলাইন করলে ব্যালটের সংজ্ঞাই পাল্টায় যায়। বাংলাদেশের ওই জাতীয় ওই আমাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ব্যালটের একটা সংজ্ঞা আছে যেটা বাংলাদেশ মুদ্রণ কমিশন ঢাকার যেখানে টাকা ছাপা হয় সেই মুদ্রণ সিকিউরিটি প্রেসে ছাপে ব্যালট। আচ্ছা, তখন আপনাকে এটা চেঞ্জ করে সংজ্ঞাটাই চেঞ্জ করতে হবে যে আপনার ব্যালটটা হয়ে যাবে তখন অনলাইন। তো এই আচ্ছা। আইনি সমস্যাতে মধ্যেও ইলেকশন কমিশন যেতে চাচ্ছিল না। কি তারা রকমের বলতেছে bureaucratic মানে red tape দেয়া আছে আমাদের এগুলাকে? I don't understand. We're at the 21st century. We can say we're literally at the like far end of 21st century. We shouldn't even be bothered about it. That's why you can see that the UK is doing the 16-year-old thing. আরো অনেক দেশ করতেছে because people are getting matured now. We have tons of information. কালকে একটা টিভি শো দেখতেছিলাম কিংবা টক শো দেখতেছিলাম। আ এখানে কালকে না, অ্যাকচুয়ালি কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিন বলতেছিলেন একজন ইয়াকে যে আসলেই কি ডেটা ম্যানিপুলেশন করা যায়? হ্যাঁ, করা যায় ফর দ্যা টাইম বিং। বাট নাথিং স্টেইজ হিডেন অর নাথিং ক্যান বি, you cannot really get yourselves, defended by lying because eventually someone's gonna pull out the truth. Someone's gonna have, the এক্সাক্টলি। information because there are information in this, at least in this time of the situation, there is no stopping it. ঠিক আছে হুম। না? তো না এগুলো আসলে বলেও কি? আমাদের ওয়ার্ল্ড তো ওপেন লাইক ওয়ার্ল্ড ওপেন, ইজ নাও এন ইট ওপেন ইস বুক। ওপেন বুক। কোন এক্সাক্টলি। কিছু মানে করা যাবে না আসলে মানে এটা বলার যে বলবে সেটা আসলে সে যে বোকার স্বর্গে আছে এটা বোঝাই যায়। সমস্যা এক্সাক্টলি। হচ্ছিল যে ইলেকশন কমিশনের সক্ষমতা নাই। যে বিশেষ করে তাদের যে পরিমাণ কাজ করতে মানে হতো এবং তারা জি, করতেছে বিশেষ করে আমাদের নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা, বাংলাদেশে নতুন ভোটারদেরকে রেজিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, অনেক বড় একটা প্রস্তুতি এবং নির্বাচন কমিশন একটা সময় ধোঁয়াশার মধ্যে ছিল যে নির্বাচন কবে হবে?
কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শুরু থেকে নির্বাচনের কোনো মানে একটা এক্সাক্ট টাইম যেহেতু বলে নাই, নির্বাচন কমিশনের সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে, যদিও আসলে কিন্তু নির্বাচন কমিশনের সংস্কারটা কিন্তু হয় নাই, হুম, ঠিক আছে, হয় অন্য নাই। সব সংস্কার হয়েছে, নির্বাচন কমিশনের সংস্কারটা কিন্তু হয় নাই, কারণ To be honest, when it comes to Nirbachan Commission, it is a entire podcast itself, to be honest. Otherwise, we'll just get tangled into this. এখানে পুরো আমরা বেড়া জালে পড়ে যাব। নির্বাচন কমিশন নিয়ে নাই বললাম, বাট একটা জিনিস আমার চোখে আসলো, যেটা বলা হয়েছে যে প্রবাসীদের তথ্য সচেতনতা বাড়াতে দূতাবাস, কমিউনিটি সংগঠন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচারণা করা ফ্রম দ্য এই যে একটা অধ্যাদেশ দেওয়া হয়েছে, কিন্তু এগুলা তো কোনো কিছুই আমরা দেখতেছি না। কিন্তু এগুলা বলা হয়েছে যে এগুলো যদি না করে প্রবাসী ভোট কেবল একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে এবং পরবর্তীতে রাজনৈতিক সংশ্লিষ্টতা এটাতে ঢুকবে এবং একটা একটা ভেরি ভেরি ট্যাকটিক্যালি একটা ব্যাড সিচুয়েশন ক্রিয়েট করবে। কারণ এগুলা যদি এখন থেকেই একটা প্র্যাকটিস না করা হয়, মানে হুম, একটা প্রবাসী ভোটাধিকার আপনি চালু করছেন, এটাকে জাস্ট চালু করার জন্য চালু করা না হয়ে লিটারেলি আপনি চেষ্টা করেন ট্রাই টু ব্রিং ইন, আমরা যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এর কাজ করছি, কেন আমাদের সাথে একটু কথা বলছেন? কিংবা এই যে আপনার একটা খালি জাস্ট আমাদের ওয়াশিংটন ডিসিতে একটা প্রোগ্রাম আয়োজন করে আইসা বলে দিলেন যে, "এইটা আমরা করতেছি, আপনারা কইরা ফেলেন।" মানে কি? লোকজনের খায়া কি টাইম আছে? লোকজন বাংলাদেশের মতো ওপেন এখানে ফ্রিতে বসে থাকে না। সবার 9 to 5 কাজ থাকে, তারপরে বাচ্চা থাকে, স্কুল থাকে, সবকিছু থাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটা বাংলাদেশ না। এবং এখান থেকে বছরে $30-40 বিলিয়ন যায় রেমিটেন্স সারা বাংলাদেশ থেকে। সারা বিদেশ থেকে। হুম। পুরা জায়গাটা। তুমি $30-40 বিলিয়ন নিতে পারবা, সমস্যা নাই। কিন্তু এই লোকজনদেরকে সার্ভিস দিতে তোমার ভাল লাগে না। এগুলা আমরা ক্রমাগতভাবে বলে যাচ্ছি এবং বলে গেছি। কে কোন শুনে কার কথা, এটা আসলে বলে লাভ নাই। তারপরেও একটু বলেন আপনার কি মতামত হুম। এই বিষয়গুলাতে? এটা এটা আসলে ১ম এ এটা দুঃখের বিষয় কি জানেন ভাই? মার্চ এপ্রিলের দিকে নির্বাচন কমিশন বলছে যে আমরা ৮ টা দেশে পাইলট করব এই ভোটাধিকারটা। মানে এইটা এত বড়, মানে এত কনসালটেশন করার পর তারা যখন বলল যে আমরা ৮ টা দেশে পাইলট করব, তখন খুব হতাশ হয়ে গেছিলাম। কিন্তু আমরা আমাদের জারি রাখছি, আমাদের চাপ জারি রাখছি এবং আমরা সিভিল জায়গা থেকে আন্দোলন করে গেছি। তখন আমাদের একটা আন্দোলন শুরু করি আমরা। আমার ভোট আমি দেব, প্রবাস থেকে অংশ নেব। মানে অংশ নেব। আর কারেক্ট, হ্যাঁ, কারেক্ট, আর কারেক্ট। কিছু জায়গা না পেয়ে কি করব? যে ভাই আন্দোলন শুরু করি। এখন প্রবাসী হ্যাঁ। তো প্রবাসে আর কি আন্দোলন করব? আপনি অনলাইন। দেখছেন হয়তোবা আমরা সেটা মে জুলাইতে করছিলাম আমরা। এটা তখন আমরা নিউ ইয়র্ক সিটিতে আমরা তখন স্টল বসাইছি। আপনারা স্টল লোকজন করছেন। আইসা আমাদের হুম, আমরাও করছি। আমরা ইউরোপে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছবি তুলে হ্যাঁ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, হাইপ হ্যাঁ, ক্রিয়েট করছি। আপনারাও হ্যাঁ, করছিলেন হ্যাঁ। নিউ ইয়র্ক ইসের আমরা স্ট্যাচু করছিলাম অফ লিবার্টির সামনে। স্ট্যাচু অফ লিবার্টিতে, হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টিতে করছিলাম। It was amazing. We were getting great response from the people. কারণ আমি বলি আপনাকে, আমরা যতগুলাই করতেছিলাম সবগুলাতেই দেখতেছিলাম যে enough people were asking, আমরা কি সত্যিই ভোট দিতে পারবো? মানে they were actually in shock, a lot of people, especially বাঙালি অধ্যুষিত এরিয়াতে যখন একটু বেশি লোকজন আমাদের দেখতেছিল, তখন বলতেছিল যে, "Oh my God, is it possible?" আমরা তো মনে করছি জাস্ট বলার জন্য বলতেছে এরা। আমরা বলি, "না, তারা যেটাই করুক, আমরা তো বাংলাদেশের ব্যুরোক্র্যাটদেরকে চিনি। সো ওরা হুম, বলুক ওদের কথা, কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি এটাকে পুশ ইন করব। বিকজ দে ডোন্ট নো দ্য কাইন্ড অফ পুশ ইন ক্যাপাবিলিটিস উই হ্যাভ। উই আর ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালস। এই বিদেশে আসলেই বাংলাদেশের রাজা মহারাজা ভাবটা চলে যায়। তখন সবাই নিজের মানে জিনিসগুলো একটু নিজেই করে। অ্যান্ড দেন হুম, বিকজ অফ দ্যাট ড্রিভেন মেন্টালিটি গেটস ইউ, ওকে, দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ টু ডু। লেটস জাস্ট ডু ইট। হুম। এই এবং এইটা আমরা হচ্ছে আমাদের রিচ ছিল প্রায় ৭০ টা দেশে, প্রায় মনে হয় মানে ২.৫ লাখের উপর আমরা রিচ পাইছি থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু ইভেন্টস, প্রেস কনফারেন্স। আমরা যা যা ২ টা প্রেস কনফারেন্স করছি। ৩ টা। হ্যাঁ, মালয়েশিয়াতে আমাদের একটা প্রেস কনফারেন্স ছিল ১ম। হ্যাঁ, তারপর আমাদের জাপানে হইছে একটা। তারপরে আমরা ঢাকাতে করছি। ও না, ৪ টা। ঢাকাতে করলাম আমরা। তখন আমরা ঘোষণা দিলাম যে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রবাসীদের নিবন্ধন শুরু করতে হবে। আমরা হ্যাঁ, তখন একটা আমরা টাইম একদম পুরা ধরে, ধরে, ভাই আমরা তো জানি ব্যুরোক্র্যাটদেরকে কেমনে ধরতে হয়। আমরা একদম হুম, মানে উনাকে টাইম ধরে বলে দিছি যে, "এত তারিখে আপনি নিবন্ধন করবেন, এত তারিখ থেকে প্রচারণা শুরু করবেন, এত তারিখে ব্যালটটা পাঠাবেন, এত তারিখে মানুষকে বলবেন ভোট দিতে। ঠিক এত তারিখের মধ্যে ব্যালটটা যাতে বাংলাদেশে পৌঁছায় যায়, যাতে আপনি সর্ট আউট করে নির্বাচনের আগে রেডি থাকতে পারেন যে এতগুলা প্রবাসী ভোট আসছে।" কিন্তু দুঃখের বিষয় ভাই, এটাকে পিছাইতে, পিছাইতে নভেম্বর নিছে। আমরা বলছি প্রবাসী নিবন্ধন শুরু করতে হবে সেপ্টেম্বর। কেন জানেন? প্রবাসী নিবন্ধনটা করার পর আপনি দেখবেন কিছু মানুষের সমস্যা তৈরি হবে। অনেকে ঠিকানা ভুল দিবে,
অনেকের আইডি কার্ডটা খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, অনেকে বলবে আমার তো ভোটার আইডি কার্ড নাই, আমি অনলাইনে করছি। এগুলা করতেও কিন্তু সময় লাগে। আপনি 20 দিন 21 দিন সময় দিলে আপনি কিভাবে করবেন? কারেক্ট। এখন যেটা হচ্ছে আপনি নভেম্বরের মাঝামাঝিতে নিয়ে গেল এই নিবন্ধন। নিবন্ধনটা শেষ হইলেই দেখবেন বাংলাদেশে তফসিল হয়ে যাবে। জি। এই নির্বাচন শুরু তো। তখন আর কি প্রচার প্রচারণা কই হবে? আর তো প্রচার প্রচারণা হচ্ছে না। আর আমাদের প্রবাসীদের একটা বড় অংশ যাদের জাতীয় পরিচয়পত্র নাই। আর জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি এই নিবন্ধন করতে পারবেন না। এখন আপনার হ্যাঁ, পাসপোর্ট কারেক্ট, থাকুক আর জন্ম সনদ থাকুক হবে না। শুধু কারেক্ট, আপনার জাতীয় পরিচয়পত্রটাই লাগবে। কারেক্ট, কারেক্ট। এটা ভেরি, 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 ভেরি ইম্পোর্টেন্ট। আই নো দ্যাট। কারণ হচ্ছে হুম। আমি দেখছি নিজেও যে জাতীয় পরিচয়পত্র যাদের নাই এটা আসলে ভেরি লেংথি একটা প্রসেস। ইউ হ্যাভ টু ডু ফিঙ্গারপ্রিন্টস, আপনার ভেরিফিকেশন হবে, ব্যাকগ্রাউন্ড চেক হবে। মানে এটা একটা ভেরি লেংথি প্রসেস যেটা আসলে বাংলাদেশিকে করাটাই ভালো। বাট এট লিস্ট আমরা একটা মানে এই ৫০ লাখের কোটা কি আমরা ফিল আপ করতে পারবো? যেটা বিদেশ থেকে করতেছেন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে গোড়ায় ২০০৮ সালে যখন আপনি পোস্টাল ব্যালট পদ্ধতিটা আনলেন, তখনই তো জানতেন যে প্রবাসীদেরকে আল্টিমেটলি আমার জাতীয় পরিচয়পত্র দিতে হবে। এই ১৭ বছরে কেন বা এই উদ্যোগ নেন নাই মিশন হাউসগুলাতে? সো ওই ১৭ পরিচয় বছরে তো ফ্যাসিস্ট হাসিনা ছিল। তারা কেন হ্যাঁ। নিবে? এটা তাদের ক্রোনিস গুলো ছিল। আমরা তার এটা মানে আসলে ওই না ওই বলি। ক্রোনিজরা কি এখনো আরেকটা প্রশ্ন তাইলে এসে যায়। ওই ক্রোনিজরা তো এখনো তাইলে নির্বাচন কমিশনে বসে আছে। কারণ হ্যাঁ, ৫ই ওই আগস্টের ক্রোনিসদের পর ডিফারেন্ট একটা পার্ট তো এখনো বসে আছে। আমরা তো সেটা বুঝতেছি আমরা। এটা আসলে মানে বসে আছে। এটা নিয়ে আমাদের ফাইট করতে হইতেছে। দেখেন না আমাদের মার্কা দেয় না। এই বলে সেই বলে। মানে লিটারেলি কারণে দেয় না কোন একটা যে আচ্ছা মার্কার কথা নাই বললাম আজকে যেহেতু একটা জিনিসটা মানে বাট স্টিল একটা কারণ তো দিবে ভাই। একটা লিগ্যাল টার্মস কিংবা কোন একটা রিফিউটেবল স্টাফ বিকজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইস নট জাস্ট আ হাওয়ায় ভেসে আসা দল কিংবা ওই যে কতগুলা আছে না যে জাস্ট ব্যক্তি সর্বস্ব দল। এটা তো ব্যক্তি সর্বস্ব দল না। এটা দল প্রায় ৬৪ টা জেলায় পুরা পদযাত্রা করলো এবং সারা জায়গা নিয়ে একটা ভাইব দিল এবং হ্যাঁ, ওদের ভুল ত্রুটি অনেক কিছুই আছে। They don't have the kind of money or these people. বাট যাই হোক আমরা প্রসঙ্গে ফিরে যাই। আমরা চলে যাই প্রবাসী ভোটাধিকারে। এখন যে এইটা এই তো শর্ট টাইম এর মধ্যে যে এটা আনা হলো। এটা তো আমরা এই ৫০ লাখের যে টার্গেটটা সেটা কিভাবে আমরা ধরেন হবে না। ফিল আপ করব? কিংবা আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে যাদের পাসপোর্ট আছে এটলিস্ট এমআরপি বা ই-পাসপোর্ট আছে, তাদের ডাটাটা তো বাংলাদেশ সরকারের কাছে আছে। হয়তোবা অলরেডি নির্বাচন ভেরিফাইড। কমিশন হ্যাঁ, নির্বাচন কমিশনের কাছে হয়তো নাই কিন্তু পাসপোর্ট অধিদপ্তরের কাছে আছে। কারেক্ট। আমরা একটা প্রস্তাব এই গত সপ্তাহে দিয়েছি যে এই ২ টা অথরিটি নিজেদের মধ্যে কথা বলে ডাটা এক্সচেঞ্জ করুক। যে হুম, একজন যদি এপ্লাই করে তার পাসপোর্ট দিয়ে, হুম। তার ডাটাটা জাস্ট নির্বাচনের সার্ভারে নিয়ে জাস্ট এটা ক্রস চেক করে সে এই লোকটাকে একটা প্রভিশনাল এনআইডি দিয়ে দেওয়া যায় ৩ দিনের মধ্যে। ওই ক্রস চেক মস চেক আপনি করেন, চালাইতে থাকেন। ৩০ দিন পর ক্রস চেক করতে থাকেন। ঠিক আচ্ছা। আছে? করে আপনি দেন। কিন্তু ৩ দিনের মধ্যে তো একটা প্রভিশনাল এনআইডি তাকে দিতে পারেন। মানে আচ্ছা। এখানে কারণ আপনার কাছে তো ডাটা মানে আল্টিমেটলি তো এই ডাটাটা দিয়েই তো আপনি এনআইডিটা দিবেন। তাই আচ্ছা না? আপনাকে আপনাকে একটা কথা বলি, জি। আপনাকে কি জন্য দর্শকদের বোঝার জন্য এবং সিম্পলিফিকেশন এর খাতিরে একটা কথা বলি। আগে আমরা যারা 90s এর কিডস কিংবা আপনি জানি না আপনি কোন হ্যাঁ, ইয়ারের। ভাই 90s ওকে 90s এর কিডস আমরা কিন্তু অনেকটা ভোট দেখে আসছি। আমরা অনেকটা ভোট দেখে আসছি বাংলাদেশে। এট লিস্ট 96 এর ভোটটা থেকে আমার পুরোপুরি মোটামুটি মানে আমি ভোট যে কি জিনিস এটা বুঝতে শিখছি আমি এবং ভোটের প্রসেসটা কি। আগে আমাদের দেশে কোনো ভোটাধিকার কিংবা কোনো এনআইডি কার্ড ছিল না। লোকজন ভোটের আগে আইসা বাড়িতে বলতো আপনার নাম কি, আপনার বয়স কি, এটা দেখে জাস্ট খালি এটা হইলেই আপনার ভোটাধিকার হয়ে যেত। আপনার ভোটে আপনার নামটা উঠে যেত। হুম, আপনি ভেরিফিকেশন করছেন লোকজনকে ভোট কম দেওয়ানোর জন্য। আপনি এই এনআইডি করছেন লোকজনকে মানে ডেটাবেস আন্ডারে আনার জন্য ফাইন এভরিথিং। বাট ইউ আর টেকিং দ্য সেম suppressing voter suppression tactic all over again for the last 17 years and এইবার আমরা যদি নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি কিংবা এই প্রেশার গ্রুপটা যদি থাকতো মানে এনসিপি না হয়ে যদি সেই প্রেশার গ্রুপটা হইতো থাকতো যদি তাহলে কিন্তু লোকজন পুরাপুরি এটা হয়ে যেত। হয়ে যেত। আসলে কি হইছে আমরা আমাদের ভুল ত্রুটি না আসলে লিটারালি আমাদের আর কোনো ওয়ে ছিল না। I think the people who wanted the change saw after very quickly within 5 or 1 week যে সিস্টেমটা পালাইছিল ওই আরেকটা সিস্টেম এসে রিপ্লেস হয়ে গেছে। হুম। So they saw just a pressure group will get diluted after a few days to be honest. এটা diluted এটাকে misguide এটাকে অনেক ধরনের একটা
হাসিনা যেটা করতো একটু, ইফ আই টেল ইউ, হাসিনা আজকে একটা নিউজ বানাতো, কালকে ডিজিএফআই দিয়ে আরেকটা নিউজ বানাইতো, কিংবা একটা ডিফারেন্ট ধরনের একটা আবহ সৃষ্টি করে রাখছিল লোকজনদেরকে। লোকজন আফটার এ ওয়াইল লোকজন ওয়াজ থিংকিং, দিস গার্বেজ, আই ডোন্ট ইভেন, রিয়েল ইস্যুতে লোকজন কান দিত না, টু বি অনেস্ট। রিয়েল ইস্যুস রাইট নাও যে পিপল একটা হাইপ তুলে ফেলে, it had been stopped, like literally public cry, outcry. We have like seen the amount of less and less every single day, ঠিক না? এটা তো because of that, and trust me, I really want you to emphasize on this voter suppressing and this tactic of not having this NID within 3 days. Expand on it. এখানে ভাই আসলেই আমাদের সিভিল সোসাইটি গত 17 বছর আসলে চুপ ছিল। যার কারণে আমরা এই জিনিসগুলা পাই নাই। 5ই আগস্টের পরেও কিন্তু ওই কথাগুলো আসে নাই। কারণ ওই গ্রুপটা তারা এমনভাবে সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে না পারি, বা বলতে গেলেও তারা বিভিন্ন মারপ্যাচ, বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতার কথা বলে দিতে চায় না। যেমন শেষ পর্যন্ত আমরা এটা বলছি যে, দেখেন আপনি যদি ভোটার আইডি কার্ড না দেন, আপনি যেই সিস্টেমে ভোটার আইডি কার্ডটা দিচ্ছেন, তাতে ১০০ বছর লেগে যাবে সবাইকে ভোটাধিকার মানে এনআইডি দিতে। বাট ইটস এ অনগোয়িং প্রসেস। আপনাকে প্রতি বছরই দিয়ে যেতে হবে। মাত্র ৮ টা দেশে দিচ্ছেন, কিন্তু আরো তো অনেকগুলো দেশ আছে। সেখানে আপনি কবে দিবেন? তাইলে এটা হয় না যে আপনি একটা গ্রুপ যাদের পাসপোর্ট আছে কিন্তু এনআইডি নাই, আপনি তাদের পাসপোর্টের বেসিসে আপনি এনআইডিটা দিয়ে দেন, বা জন্ম সনদ আছে তাদের ভিতরে প্রফেশনাল এনআইডি দিয়ে দেন। মানে মানুষ কেন নিজের তথ্য নিজে ফেক করবে? আসলে ইন জেনারেল আপনি যদি দেখেন, মানুষ কিন্তু তার আইডেন্টিটি, কেউ আসলে চায় না যে আমি একটা ডুপ্লিকেট আইডেন্টিটি ক্রিয়েট করি। কারণ জাতীয় পরিচয় ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি বিদেশে আছেন না? আপনি দেখবেন আপনি এখানে আসলে তো একটা কার্ড করতে হয় আপনাকে, বা আমাদেরও তো এখানে আসলে একটা কার্ড করতে হয়। তো এই কার্ডের মধ্যে কি আমি ইচ্ছে করে ভুল তথ্য দিব, বা ইচ্ছে করে আমি কি ফেক জিনিস তৈরি করব? কেন? আমার পরিবারের কাছেও তো আমি ছোট হয়ে যাব যদি আমি বলি আমার ২ টা ফেক, আমার ২ টা আইডি দেখো এই সুন্দর। এটা কিন্তু জেনারেলি মানুষ চায় না। মানুষ সিস্টেমের মধ্যে পড়ে গিয়ে এই দুর্নীতিবাজরা হচ্ছে মানুষদেরকে বিভিন্ন ধরনের প্রভোকেশন করে, বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে এই ফাঁদের মধ্যে ফালায়। যাতে করে মানুষ হচ্ছে এই ঝামেলাটা করে। এবং একটা খুব ইম্পোর্টেন্ট তথ্য ভাইয়া বলি, আমাদের নির্বাচন কমিশনের মধ্যে একটা বড় ডিপার্টমেন্ট আছে যেটাকে নির্বাচন কমিশন বলে তাদের অনুবিভাগ। তাদের অনুবিভাগ হচ্ছে এনআইডি, জাতীয় পরিচয়পত্র। এবং এই বিভাগের মধ্যে একটা বড় চক্র গত ১৭ বছর কাজ করেছে, যারা এনআইডি করার জন্য এপ্লাই করে তাদের তথ্যে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য এন্ট্রি দিয়ে, যাতে করে পরবর্তীতে এটা ঠিক করার জন্য এই মানুষগুলো আবার আসে তাদের কাছ থেকে টাকা খাইতে পারে। আমি আমি রিয়েলি ভেরি অ্যালাইন করতে পারি। আমার মা এবং আমার আব্বা এবং আম্মা, যখন আমি এখান থেকে ওনাদের জন্য এপ্লাই করলাম, তখন ওনাদের ২ জনেরই বার্থ ইয়ার অফ বার্থে ভুল দিল, এবং পরে আর সেটাকে ঠিক করতে দিল না, এবং ঠিক করতে পারলই না। আমার আব্বা আসার আগ পর্যন্ত ঠিক করতে পারলই না। এখনো যে আমরা কোনো কিছু হবে এটারও কোনো, আমরা তো আর, আব্বা মারা গেছে আর আম্মা এখানে চলে আসছে এখন। বাট এটাও যে করা যাবে, it is like really, and because she has done NID from Bangladesh, she can't even do it from here. এটা ওরা দিতে পারবে না বলছে। আমরা এটা এবার একটা মানুষ তার নিজের জাতীয় পরিচয়পত্র, আপনার নিজের পরিচয়পত্র করে মানুষ কেন এখানে ভুল তথ্য দিবে? এইটা, বা যদি আপনি টাইপও করতে পারেন, ১০০র মধ্যে হয়তো একটা টাইপও হইতে পারে, কিন্তু তার এই না যে আপনি প্রত্যেকটা আইডিতেই ভুল দিবেন। এবং এটা ইচ্ছা করে করা হয়েছে গত ১৭ বছর। এবং জানেন আপনি, একটা বলে রাখি, আমার আব্বার বয়সে মনে হয় প্রায় ২০ বছরের কিংবা ২৫ বছরের ব্যবধান। আমারও সেম প্রায় ২০ বছর বাড়ায় দিছে পুরো একেবারে লিটারালি। লাইক আমি আই ওয়াজ শকড যে এটা হইছে, বিকজ উনাদের কি ছিল, উনাদের ছিল একটা পুরানো একটা আইডি ছিল, ওই ভোটার আইডি। রিমেম্বার ওই যে একটা প্লেটেন্টের, আমি দেশে ছিলাম না, এজন্য আমাকে আপডেট করতে হয় নাই। যখন আপডেট করতে দিছে ওই যে স্মার্ট কার্ডে, তখনই জিনিসটা করছে। একেবারে মুছে দিছে আগের সব ইনফরমেশন। এটা কেমনে সম্ভব? রিমেম্বার একেবারে আগের ইনফরমেশন সবকিছু মুছে পুরো একেবারে করে দিচ্ছে। লিটারাল ধোঁকাবাজি যেটাকে বলে আর কি। হ্যাঁ, এই ধোঁকাবাজরা গত ১৭ বছর টাকা কামাইছে। আপনি জানেন না, অনেকগুলো প্রতিবেদন আসছে এবং অনেকগুলো আসে নাই। কারণ এরা এতটাই আন্ডারগ্রাউন্ডে কাজ করছে যে জাতীয় পরিচয়পত্র কিন্তু এখন ম্যান্ডেটরি। আপনি যদি জমি কিনতে চান, অ্যাপার্টমেন্ট কিনতে চান, বা আপনি কোনো বড় প্রপার্টি কিনতে চান, গাড়ি লোন নিতে চান, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, সবকিছুর সাথে কিন্তু কানেক্টেড।
সো এই জাতীয় পরিচয়পত্র ফেক ভাবে তৈরি করার একটা বড় চক্র আছে, যারা হচ্ছে গিয়ে 10 লাখ টাকা বা 12 লাখ টাকা কন্ট্রাক্ট নেয়, নিয়ে আপনাকে একটা জাতীয় পরিচয়পত্র ফেক সার্ভার থেকে করে দেয়। এবং এবং যারা আসলে সত্যিকারের পরিচয়পত্র করতে স্মার্ট কার্ড করতে দিচ্ছে, তাদের এই তথ্য যাতে ভুল দেয়, যাতে করে মানুষ হয়রানির শিকার হয়, মানুষ বাধ্য হয়ে, কারণ আপনার তো এটা করতেই হবে, যে আপনি জমি মানে কি কিনতেছেন, ওই ফেক সার্ভার থেকে আরেকটা বাইর করে দেয় which is আরেকটা বাই not করে দেয়। which is not even in the data নট in Bangladesh নট এট অল। সরকার। না, বাংলাদেশ সরকারেরই আছে। কিন্তু জাস্ট একটা ডুপ্লিকেট তারা তৈরি করে দেয়। এবং টোটালি একটা ফেক মানে তৈরি করে দিবে। এবং আপনি Oh, so এবং okay. এটা ভেরিফাই ও হচ্ছে যে এটা অরিজিনাল। ঠিক আছে? Oh, so মানে basically it's a like basically duplicate of the same thing সেম but থিং। just changing একজনকে দুইজন দেখাচ্ছে ভোটার রোলে ডাবল হচ্ছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার নতুন করে একটা সে জেনারেট করতেছে। মানুষ হয়তো একই থাকতেছে। And because of that they are also showing the voter এই নাম্বারগুলো ইউজ করে because these are identifiable numbers. They হ্যাঁ, can just use these numbers to say okay this number voted but actually this number never voted, নো। right? এটা এবং তো করতে পারে। ওইটা দিয়ে একটা চক্র প্রায় মনে হয় 50 টা ফ্ল্যাট কিনছে ব্যাংক থেকে লোন নিয়ে। এবং তারা ওই টাকাটা কিনে এবং এই অ্যাপার্টমেন্ট গুলোর সাথে চুক্তি করে টাকাগুলো যখন লোন নিছে সরকার থেকে বা ব্যাংক থেকে, মানে 250 কোটি টাকার মতো নিয়ে তারা লোপাট হয়ে গেছে। Wow. Now these people have to probably handle this problem because ওদের তো এবং ইনফরমেশন সবকিছু আছে। হ্যাঁ, এবং ব্যাংকরাও এখন মানে একটা গ্যারাকলে আছে যে টাকাগুলো নিয়ে বের হয়ে গেল। কারণ ব্যাংক দেখে যে এই লোকটা কি আসলেই বাংলাদেশের নাগরিক কিনা। সো ব্যাংক রিলাই করে জাতীয় না বাট পরিচয়পত্রের সার্ভারের উপর। ব্যাংক তো পরিচয়পত্র খালি দেখে তো দেয় না। ব্যাংক তো দেখে অনেক কিছু দেখে। ফেস ভ্যালু দেখে। এখন না, আরেকজন আপনি যদি বিভিন্ন ব্রাঞ্চে যান। যেমন আপনি এক ব্রাঞ্চে গিয়ে দেখাইলেন একটা লোন, সে আবার অন্য ব্যাংকের আরেকটা ব্রাঞ্চে গিয়ে দিছে, সে আরেকটা ব্যাংকে এরকম করে করছে। এবং সবাই চেক আচ্ছা। করে যে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে দেখতেছে যে না, এই ব্যক্তি হুম, বাংলাদেশের নাগরিক। হুম, 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 ঠিক আছে? বুঝছি। এভাবে সে করছে। কিন্তু আসলে তো এই এটা তো ফেক আইডি। এটা তো সে আ ফেক ভাবে ক্রিয়েট করছে আরকি। যাই বুঝছি, হোক, বুঝছি। এইরকম অনেক বিষয় আছে। আমার মূল কথা হচ্ছে যে একটা চক্র ভিতরে সেটা করতে বসে, দিচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, ভিতরে বসে তারা এই কাজটা করতেছে এবং এই চক্রটাই আমাদের প্রবাসীদের ভোটাধিকার এতদিন করতে দেয় নাই। কারণ কোনোভাবে যদি জাতীয় পরিচয়পত্রের এই বিতরণ কর্মসূচিটা দেশের বাইরে আসে, তখন তো প্রবাসীরাও কিন্তু এই নাগরিক সেবাটা পেয়ে যাবে। তখন প্রবাসীরাও তো তাদের দাবিগুলা নিয়ে আসবে। তখন প্রবাসীরাও দাবি করবে যে না, আমাদেরও এখন নাগরিক সেবাগুলো দিতে হবে। তখন তো আসলে তাদের আর মানে টাকা খাওয়ার তাহলে দিন থাকবে না। তাহলে আমাদের মনে হয় কি জানেন? আমি একটা জিনিস বলি। আমরা তো কমপ্লেইন করতে ভালোবাসি খুব বেশি। বাট লেটস নট কমপ্লেইন অ্যান্ড লেটস জাস্ট give our best in this election and let's just overwhelm them with this voting stuff. এবার হ্যাঁ, যদি overwhelm করা যায় পুরোপুরি ওদের 50 লাখ যদি at least যদি কোটার উপরে যাওয়া যায় then they will be overwhelmed. লাইক এই পুরোটা জায়গা যদি মানুষজন রিকোয়েস্ট করে তাহলে ওরা পাঠাতে হবে। They have to অবশ্যই। send the ballot. They have হুম, to হুম। send the postal ballot. নাও এটা যদি করি তাহলে লোকজনের কিছু ওয়ার্কও প্র্যাকটিস হবে এবং নেক্সট টাইম থেকে তারা বলবে বাবা এগুলা করার দরকার নেই। এর থেকে যা খুশি দিয়ে দাও। যারা আছে সবকিছু দিয়ে দাও। আর আসলে এখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দলগুলা আসলে অনেক বেশি ব্যাকওয়ার্ড মেন্টালিটি। জামাত হয়তোবা কিছু একটা বুঝতে পারতেছে। জামাত কিন্তু অ্যাডপ্ট করে খুব ভালো দেখছেন আপনি? খুব হুম, ভালো অ্যাডপ্ট করতেছে। যেদিকে ট্রেন্ড যাইতেছে অনলাইন থেকে দেখতেছে ট্রেন্ড গুলা এবং সাথে অ্যাডপ্ট করে ফেলতেছে। বিকজ পিপল আর টকিং অ্যাবাউট ইট। দিস ডেটাস আর এভেইলেবল। এখন ডেটা সায়েন্টিস্ট আপনি রাস্তাঘাটে পাবেন। বাংলাদেশে আপনি যে পোলাপাইন আমি মানে বাংলাদেশে আমি অনেক বছর আনকানেক্টেড ছিলাম। বাট এখন যেহেতু রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং অনেক লোকের সাথে কথা বলতে হয়। কথা বলে জানি যে এ এলাকার ছেলে যে জাস্ট খালি গেম খেলতো, অনলাইনে এই করতো। তার একটা বাডি গেমের সাথে পাইছে সে। ও বলতেছে, "আমি ডেটা সায়েন্টিস্ট।" "ওহ, হাউ ডু ইউ ডু দ্যাট?" বলতেছে, "জাস্ট Oracle এ একটা কোর্স করে ফেলছি।" Oracle এ একটা কোর্স করে জাস্ট অনেক ফ্রি কোর্সেস আছে। করে হুম, হয়ে যাইতেছে। এই ডেটা সায়েন্টিস্টরা যদি Facebook থেকে এই ডেটাগুলা কালেক্ট করতে থাকে, মানে একটা প্যাটার্ন কালেক্ট করতে থাকে। এই প্যাটার্ন কালেক্ট করলে তো বোঝা যায় যে কি হইতেছে, what is the trend? And it is very much available in Bangladesh. ফর And সিউর। not through this, any other Google can give you the trend. So many other services who uses your DNSs and everything. They have everything. তো হুম, এটা আসলে বিএনপি কেন বোঝে না সেটা আমি আসলে বুঝি না। আর কি এখন ওই রাজনৈতিক না মানে অনলাইন কেন্দ্রিক বন্ধ্যাত্বে এখনো আমি দেখি প্রায়টাই আছে। আজকে দেখলাম যে ওদের এ মানে চাকসু নির্বাচনে ওদের ভরাডুবি হইছে ওদের সাধারণ সম্পাদক না মানে ওদের যে সবচেয়ে বড় নেতা ছাত্র দলের। উনি হুম, আইসা একটা মানে একটা এই করে ফেলবো, সেই করে ফেলবো।
টাইপের স্টেটমেন্ট দিচ্ছেন এবং এনসিপি, জামাত এবং অন্য সবাই মিলে উনার ওই জিনিসটা ফান হিসেবে, মজা হিসেবে প্রচার করতেছে। হ্যাঁ, ইভেন ভোটাধিকার নিয়েও আমি যতদিন যত মানে মানুষের সাথে কথা বলেছি এবং বিএনপি নেতৃবৃন্দ যারা আমার আশেপাশে ভাই ব্রাদার আছেন তাদেরকে আমার আসলে হাতে কলমে বুঝাইতে আছে। আমি যদি ভাই একটু দেখাই কাগজটা, এই যে এই কাগজের এই যে ফ্লো চার্টটা আমার একে আমাদের এখানকার সবাই সিনিয়র যারা আছেন অনেক বড় নেতা তাদেরকে আমার বুঝাইতে হয়েছে যে না, এটা আমি আসলে সউদ্যোগে করছি। কারণ ভোটের অধিকার আসলে সবার। আপনি যে দলই করেন না কেন, ভোট যে তো দলই দিতে হবে। করেন না কেন। হ্যাঁ, যে দলই করেন। এটা শেয়ার তখন করেন তো আমাদেরকে, আমরাও হ্যাঁ, এখানে করব এটা। হ্যাঁ, যেটা হচ্ছে যে আম আসলে যদি ছোট্ট করে বলি বিষয়টা হচ্ছে যার আসলে এখন জাতীয় নাগরিক মানে জাতীয় পরিচয়পত্র আছে সে ভোট দিতে পারবেন। আগামী ১১ই নভেম্বর থেকে নির্বাচন কমিশন বলছে কিন্তু জানি না কবে করবে। ১১ই নভেম্বর থেকে একটা অ্যাপ তারা লঞ্চ করবে Apple Store এবং Google Play Store এ। সেখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে আপনি ১ম এ রেজিস্ট্রেশন করবেন। সেখানে কয়েকটা প্রসেস আছে। ১ম এ আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। তারপর আপনার ফেস রিকগনিশন করতে হবে। কারণ এটা ভেরিফাই ছাড়া আসলে এটা হবে না। পরবর্তীতে আপনার এনআইডির একটা ছবিও তুলে দিতে হবে। এই জিনিসটাকে তারা ম্যাচ করে তারা ওদের সার্ভার থেকে একটা ইয়েস ডিসিশন দিবে যে কংগ্রেচুলেশন আপনি রেজিস্টার্ড হয়েছেন, নাও ওয়েট ফর দি পোস্টাল ব্যালট। এনআইডির ছবি তুলে দিতে হবে নাকি? এনআইডির ছবিও তুলে দিতে হবে এবং আমরা মনে করতেছি যে এটা আমাদের একটা কনসার্ন ছিল যে এই এনআইডি ছবি তোলাটা মানে এটা যদি ম্যান্ডেটরি করে দেয় তাহলে অনেকের কাছে কার্ডটা নাই বা অনেকে হারায় গেছে কার্ড, কিন্তু একটা অনলাইন কপি আছে, তাই না? আপনার একটা স্ক্যান কপি আছে, লাইক আমি আমার পাসপোর্ট করার, হ্যাঁ ওইটাও যদি দেই সমস্যা না, আপনার কার্ড দিতে হবে এমন তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট। আপনি ওটাও দিতে পারেন। তো আমরা এটা বলতেছি। আই এম নট শিওর যে আসলে সবাই তো এই মানে এই কপিটা পাবে অনলাইনে গেলেই, যাদের ওনাদের এনআইডি আছে, জাস্ট নাম্বারটা মারলে এটা চলে আসে। নাম্বারটা দিলে এটা চলে আসে, হ্যাঁ। তারা যদি ওইটাকেও স্ক্যান করে, আই থিংক এটাকেও যদি সফটওয়্যার রিকগনাইজ করে, দ্যাটস এনাফ। কারণ আপনাকে কার্ড হবে, হ্যাঁ হ্যাঁ এটা হবে। কার্ড এখন কই চলে গেছে, হ্যাঁ এটা যদি করে তাহলে ঘুরবে। কার্ড এখন ভাই কই? আমার কার্ড নিয়ে আমার বাচ্চা মুড়ি খায় মনে ফালাইও দিছে। আই এম নট শিওর কই আছে আমার কার্ড। I still have it. একেবারে ল্যামিনেট করে নিয়ে আসছিলাম, এজন্য এখনো আছে। When did I get it? 2007 I think or something. 2008 এ শুরু হইছে। সো প্রবাবলি 8 এ? 2008 হ্যাঁ, হ্যাঁ 2009 তাহলে এ ওই এটা সময় পাওয়া পাইছি। হুম। ওই সময় পাইছি। আমি ওই সময়টাতে আর্মি পাইছি, তারপরে করছিল। স্মার্ট কার্ড, হ্যাঁ আর্মি করছিল এবং তারা হ্যাঁ আর্মি করছিল। ছবি-টবি তুলছে। পরবর্তীতে স্ক্যান চোখের রেটিনা সহ 22 টা তথ্য নিছিল তারা। 10 টা আঙ্গুলের স্ক্যান নিছে। বুঝছেন না? অনেক কিছু আছে এদের কাছে। আঙ্গুলের স্ক্যান নিছে, বাট আমার চোখের নিছে কিনা ভুলে গেছি। অনেক আগে ছিল তো, লাইক টু বি অনেস্ট। কয়েকটা ফেজে নিছে। যেবার আমার যেটা ফেজটাতে ছিলাম আমার চোখের স্ক্যান তারা বলছিল তখন 22 টা তথ্য নিছে। তথ্য নিয়ে কি সেবা দিছে এটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন আছে। কিছুই সেবা দেয় নাই। কিছু সেবা দেয়। প্রথমে লোকজন বলতেছিল যে এগুলা কেন নিচ্ছে? এগুলা কি আমাদের হ্যাক করে ফেলবে নাকি লোকজন? হ্যাঁ, এখনো আপনি বাংলাদেশে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, আপনাকে আবার ছবি জমা দিতে হয়, আপনাকে আবার তথ্য দিতে হয়। তাইলে ভাই আমার কার্ডের মধ্যে সব তথ্য আছে, তুমি কেন আছে এগুলা? এই তুমি কেন পাসপোর্ট আবার সাইজ নিতেছো? ছবিগুলা কেন লাগবে? কেন সবকিছু লাগতেছে? জান, তারপরে যাবে অ্যাটাস্টেশন। এই অ্যাটাস্টেশনের কি দরকার ভাই? কি দরকার? মানে বাংলাদেশে বিশ্বাস করেন আমি 2022 এ গেছিলাম, বুঝছেন? আমার আব্বা-আম্মার ভিসা হয়ে গেছিল। এবং ওই ভিসা হওয়ার জন্য যে কতটা ধাপ পার হইতে হইছে, I felt like it is hell, and আমি ভ্যাকেশনে যাইয়া আমার ভ্যাকেশনটা হেল হয়ে গেছে পুরা একেবারে। বিকজ আমি এই অফিস থেকে ওই অফিসে দৌড়াই, ওই অফিস থেকে ওই অফিস দৌড়াই। একটা মানে তখন তো আওয়ামী লীগ ছিল ভাই। মানে তখন কি বলমু? মানে আসার সময় এয়ারপোর্টে মানে একেবারে যায় অবস্থায় মানে মারামারি কইরা আমাকে হাজতে ঢুকায় দেয়, এরকম অবস্থা। মানে because of their I have been out of the country for a long time. And আমার আসলে এই ভুগি-চুগি ভাল লাগে না। না এটা আমাদেরও ভাই, আমারও ভুগি-চুগি ভাল লাগে না। সেবাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে, নাগরিক সেবাকে ইচ্ছে করে প্রতিবন্ধকতা তৈরি করা হয় যাতে আপনি বাধ্য হয়ে একটা শর্টকাট খুঁজেন। এবং ওই শর্টকাটের মধ্যে হচ্ছে গিয়ে কিছু সুবিধাভোগী মানুষ টাকা কামায়। এটাই ছিল এতদিন। কারণ আপনার যদি 22 টা তথ্য নিয়ে একটা কার্ড দেওয়া হয়, আপনি এই কার্ডটা নিয়ে ব্যাংকে যান, ব্যাংক জাস্ট ওদের কার্ড রিডারে ঢুকাবে, দেখবে, ক্রস চেক করবে, ওকে আপনি একজন নাগরিক, আপনার সব তথ্য আছে, কি চান ভাই? আচ্ছা আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান। হয়তোবা একটা এক্সট্রা তথ্য চাইতে পারে যে আপনার পে স্লিপটা দেন। আপনি যে আদৌ ইনকাম করেন আমরা একটু ভেরিফাই করব। কারণ আপনি যে একটা সার্ভিস নিচ্ছেন, হ্যাঁ এটা চাইতেই পারে। বা কেউ স্টুডেন্ট, ওকে তাহলে আপনার স্টুডেন্টের একটা নাম্বার দেন বা কিছু একটা ব্যাপার। 1 or 2 যেটা এখানে হয়। আমার মনে হয় এটা এট লিস্ট এখন ইন্দোনেশিয়া, ফিলিপিন বা অন্যান্য যে দেশগুলো আসলে আগায় যাচ্ছে, আমাদের সাথে একই সময় স্বাধীন হয়েছিল। ইভেন ইন্ডিয়া
India just has only two type of cards, one Aadhaar card and one is their ID cards. That's it. ID card And these two, wherever you go, you don't have to submit no photos, no nothing. Kuno photo কিছু দেওয়া লাগে না. You go anywhere, you want to make a bank account, they just take your ID card and that's it. They don't require any single thing. Similar to here, আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট করতে চান, অনলাইনে বসে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। they just need your social security number, that's it. এই social security number, date of birth দিয়ে সবকিছু হয়ে যায়। বাট ঠিক আছে, নো ওয়ারিজ, লেটস গো ব্যাক টু আর প্রবাসী ভোটাধিকার। তো এখন আসলে আমরা এই ধরেন এই টার্গেটটা মানে ফিল আপ করার জন্য কি করতে পারি, আপনার কি মনে হয়? আমাদের এখন ঝাঁপায় পড়তে হবে যে আমরা যত বেশি প্রবাসীদেরকে জানাইতে পারি, আমাদের এই যে নিবন্ধন করতে হবে সবাইকে। তো আমাদের ঘরে ঘরে জনে জনে ক্যাম্পেইন চালাইতে হবে যে ভাই নিবন্ধন করেন, এনআইডিটা খুঁজে বের করেন, নাম্বারটা খুঁজে বের করে নিবন্ধন করেন, করে ওয়েট করেন। আপনার বাসায় যখন পোস্টাল ব্যালটটা আসবে, আপনি দেখবেন যে এখানে একটা সিম্বলিক একটা ব্যালট আসবে প্রথমবারের মতো। মানে আপনি একটা 54 বছরের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে একটা দেশ স্বাধীন হয়েছে, একটা নাগরিকদেরকে ভোটাধিকার দিচ্ছে দেশের বাইরের। আপনি একটা এটা একটা ইতিহাস। আপনি যে ব্যালটটা হাতে রাখবেন, এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনি। ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন পিপল, which is very very good. আমি আপনাকে খুশি করাই দিলেন ভাই। ভেরি গুড। আর কিছু থাকলে বলেন, নাইলে আমরা শেষ করে দিই আস্তে। হ্যাঁ, এই ভোটটা যখন আপনি দিয়ে ফেলবেন, কিভাবে দিবেন এটার জন্য তথ্যগুলো আমরা জাতীয় নাগরিক পোর্টাল থেকে আমরাও করতেছি, কন্টেন্ট তৈরি করতেছি। যেমন এই পডকাস্টের মাধ্যমেই কিন্তু আমরা মানুষদেরকে জানাচ্ছি যে আপনি নিবন্ধন করেন, এবং আপনারা ভাইয়ের পেজটাকে ফলো করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ ভোটটা কিভাবে দিতে হবে এটার মধ্যেও কিছু মারপ্যাচ আছে, কিছু সময়ের ব্যবধান আছে, কিভাবে দিবেন এটা নিয়ে কিছু ঝামেলা আছে, যে বিষয়গুলো নিয়ে আরো জনসচেতনতা তৈরি করার জন্য আমরা কাজ করছি। তো আশা করি আমাদের প্রবাসী ভাইয়েরা দীর্ঘ অপেক্ষার পর এই ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। এই সুযোগটা মিস করবেন না। আপনি, আপনার পরিবার, আপনার ভাই বন্ধু সকলকে এই তথ্যটা পৌঁছে দিন যে নিবন্ধন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তাড়াতাড়ি আপনারা এই নিবন্ধনের আওতায় চলে এসে ওই ইতিহাসের সাক্ষী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপনারা সবাই শামিল হন। অসম, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেনই, আমার আসলে ক্লোজিং রিমার্কস বলার কিছু নাই, শুধু ঢালি ভাইকে ধন্যবাদ জানাই। আপনাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা যারা দেখলেন এবং দেখবেন। শেয়ার করে দিবেন। আমাদের এই পডকাস্টটা ভেরি ইনফরমেটিভ এবং অনেক বেশি তথ্যবহুল ছিল। আমরা আমাদের এই পেজ থেকে কন্টিনিউয়াস আপডেট দিয়ে থাকবো, এবং ওমর ঢালি ভাই আশা করি আবারও আসবেন, আমাদেরকে কথা বলবেন এবং ভোটার রেজিস্ট্রেশন এবং আপডেট নিয়ে আমাদের সাথে কথা বলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এগেন দর্শক এবং শ্রোতাকে। আজ এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ভাই ছোট্ট করে একটু বলে ফেলি, আমাদের প্রবাসী ভোট সহায়তা সেল আমরা তৈরি করেছি। সো ওই পেজটাও যদি আপনি ফলো দেন, ওইখান থেকে আপনি প্রতিনিয়ত আপডেট পেতে পারেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি অলরেডি আপডেট সেই প্রবাসী ভোটাধিকার পেজটা ফলো করছি। আপনারাও করেন। এই পেজ থেকে আপনারা এভরি ডে অর এভরি 2 days you will get an update, at least a photo card to প্রতিদিন। প্রতিদিনই পাবেন। আমি আজকেই দেখলাম প্রথমে। তো অনেক ভালো ভালো কন্টেন্ট আপনারা নিয়ে আসছেন। ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ এগেন। সো আমরা শেষ করলাম আজকে এখানে। ওমর ভাই, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক লেটও হয়ে গেছে। তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।